ক্লাস 9 তোমাদের থার্ড অনলাইন এক্সামিনেশন শেষের পর আজকে আমার প্রথম তোমাদের বাংলা ক্লাস। আজকে আমরা পড়ব স্বামী বিবেকানন্দের লেখা চিঠি। তো একটি চিঠিকে নিয়ে আমরা আজকে আলোচনা করব। স্বামী বিবেকানন্দ সম্পর্কে কিছু কথা তোমাদের জেনে রাখা প্রয়োজন, সেগুলো আমি বলছি, তোমরা পারলে লিখে নিতে পারো। দেখো, চিঠি স্বামী বিবেকানন্দ, তিনি জন্মগ্রহণ করেন 12ই জানুয়ারি 1863 খ্রিস্টাব্দে। 12ই জানুয়ারি 1863 তিনি জন্মগ্রহণ করেছিলেন উত্তর কলকাতার সিমলাপাড়ার বিখ্যাত দত্ত পরিবারে। তার আসল নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত, কিন্তু পরবর্তী সময় স্বামী বিবেকানন্দ নামে সমগ্র বিশ্বে তিনি পরিচিত হয়েছিলেন। তার পিতা ছিলেন বিশ্বনাথ দত্ত এবং মাতা ছিলেন ভুবনেশ্বরী দেবী। 1893 খ্রিস্টাব্দে তিনি আমেরিকার শিকাগো শহরে বিশ্ব ধর্ম সম্মেলনে যোগ দেন। যদিও প্রথম দিকে তিনি আমন্ত্রণ পত্র পাননি, কিছু ব্যক্তির সহায়তায় তিনি মাত্র 5 মিনিট সময় পেয়েছিলেন সেই সম্মেলনে বক্তব্য রাখার জন্য। 1897 খ্রিস্টাব্দে মানব সেবার আদর্শে তিনি স্থাপন করেন রামকৃষ্ণ মিশন। 1897 খ্রিস্টাব্দেই তিনি গড়ে তোলেন বেলুড় মঠ। তার উল্লেখযোগ্য প্রবন্ধ যেগুলো আছে, পরিব্রাজক, ভাববার কথা, প্রাচ্য পাশ্চাত্য, বর্তমান ভারত ইত্যাদি, তিনি বেশ কয়েকটি প্রবন্ধ রচনা করেছেন। এই বিখ্যাত ধর্ম প্রচারক 4ই জুলাই 1902 খ্রিস্টাব্দে মাত্র 39 বছর বয়সে মৃত্যুবরণ করেন। স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্মসভায় বক্তব্য রাখার পর সারা বিশ্বে তার বিভিন্ন ছোট বড় বিভিন্ন শহরে তার অনুরাগীর তৈরি হয়। তার কথায় বহুজন মুগ্ধ হয়। সে সম্পর্কিতই আজকে একটি রচনা আমি পড়ব, তোমরা সেটি দেখবে। আগে চরিত্রগুলো সম্পর্কে আমরা আলোকপাত করে নেব, তারপর আমরা মূল চিঠির মধ্যে আসব। তোমাদের টেক্সট বই 54 পাতা তোমরা খোলো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, শেষের দিকে অর্থাৎ 56 পাতায় বেশ কয়েকটি উল্লেখপঞ্জি আছে। অর্থাৎ এই চরিত্রগুলো সম্পর্কে যদি আমরা না জানি, তাহলে কার সম্পর্কে কথা হচ্ছে এবং কাকে চিঠি লিখছে এগুলো আমরা জানবো না। আগে চরিত্রগুলো সম্পর্কে, কে কি চরিত্র, কোথায় তার পরিচয়, সেটা না জানলে আমরা সেটা বুঝতে পারবো না। তাই আমাদের সর্বপ্রথম সেই চরিত্রগুলো সম্পর্কে একটু আলোকপাত করতে হবে। প্রথমে আসছে মিস নোবেল। মিস নোবেল এর কথা আমরা জানবো পরে। মিস নোবেলটা কে? সম্পূর্ণ নাম মিস মার্গারেট ই নোবেল। স্বামীজির শিষ্যাদের মধ্যে অন্যতম এবং অগ্রগণ্যা। অর্থাৎ তার যা শিষ্যা ছিলেন, শিষ্যা অর্থাৎ শিষ্য, তার লিঙ্গ পরিবর্তন হলে শিষ্যা অর্থাৎ মেয়ে শিষ্য। স্বামী বিবেকানন্দের অনুপ্রেরণায় এসে এদেশে আসেন এবং ভারতের সেবায় নিজের জীবন উৎসর্গ করেন। অর্থাৎ তার কথায় উদ্বুদ্ধ হয়ে তিনি ভারতে সাধারণ মানুষের সেবায় তিনি উদ্বুদ্ধ হন। পাঠ্যচিঠিতে সেই প্রেক্ষাপটটি উল্লিখিত হয়েছে। ভারতের স্ত্রী শিক্ষা বিস্তারের কাজে এবং স্বাধীনতার আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। অর্থাৎ স্বামী বিবেকানন্দ যখন তার জীবন দশা, তখন কিন্তু ভারত পরাধীন ছিল, তখনকার কথা এখানে বলা হচ্ছে। ভারতীয় আদর্শে স্ত্রী শিক্ষা প্রচলনের জন্য কলকাতার বাগবাজারে একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন, যা আজকে নিবেদিতা বালিকা বিদ্যালয় নামে খ্যাত। তার লেখা উল্লেখযোগ্য বইগুলো হলো দি মাস্টার্স অ্যাজ আই স হিম, ওয়েব অফ ইন্ডিয়া লাইফ ইত্যাদি। তিনি 1911 খ্রিস্টাব্দে দার্জিলিংয়ে দেহত্যাগ করেন। অর্থাৎ আমি বুঝতে পারছি বা আমরা বুঝতে পারছি যে তিনি নেতাজির ডাকে সাড়া দিয়ে এদেশে এসেছিলেন এবং তার প্রায় সমগ্র জীবনটাই তারপর থেকে ভারতের জনমানুষের সেবায় তিনি নিয়োজিত হয়েছিলেন এবং দার্জিলিংয়ে তিনি দেহত্যাগ করেছিলেন 1911 খ্রিস্টাব্দে। এরপর আসছে স্টাডি। মিস্টার ই.টি. স্টাডি স্বামী বিবেকানন্দর একজন ইংরেজ ভক্ত। এটা কিন্তু পুরুষ। প্রথম জীবনে যখন ভারতে ছিলেন তখন আলমোড়ায় তপস্যা করেন।
ইংল্যান্ডে বেদান্ত প্রচারের কাজে তিনি স্বামীজিকে সাহায্য করেন। অর্থাৎ এখান থেকে বেদান্ত প্রচারে ইংল্যান্ডে গিয়ে তিনি প্রচার করেন এবং তিনি স্বামীজির সাহায্য করেছিলেন তাকে ধর্ম প্রচার অর্থাৎ হিন্দু ধর্ম প্রচারের ক্ষেত্রে। মিস মুলার, মিস মুলারের একটা চরিত্র আছে, সম্পূর্ণ নাম মিস হেনরিওটা মুলার। 1896 খ্রিস্টাব্দে স্বামীজি কিছুদিন তার অতিথি ছিলেন, অর্থাৎ তার কাছে কিছুদিন অবস্থান করেছিলেন। বেলুর মঠ স্থাপনের কাজে তিনি অর্থ সাহায্য করেছিলেন, অর্থাৎ তারা বিভিন্নভাবে অর্থ সাহায্য করেছেন স্বামীজিকে তার ধর্ম প্রচারের উদ্দেশ্যে। মিসেস সেভিয়ার, মিসেস সেভিয়ারের পরিচয়টা আমরা দেখি। ক্যাপ্টেন JH সেভিয়ারের স্ত্রী, স্বামী বিবেকানন্দের বিখ্যাত ইংরেজ শিষ্যা, অর্থাৎ ইংরেজ শিষ্যার মধ্যে ইনি বিখ্যাত ছিলেন। বেদান্ত প্রচারে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। স্বামীজির ইচ্ছা ও অনুপ্রেরণায় মায়াবতী অদ্বৈত আশ্রম প্রতিষ্ঠা করেন। তিনি বহু বছর মায়াবতী এবং শ্যামলাতালে বাস করেন। রামকৃষ্ণ সঙ্গে মাদার নামে পরিচিত ছিলেন। 1931 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে মিসেস সেভিয়ারের মৃত্যু হয়। তাহলে এটা গেল মিসেস সেভিয়ার। এবার আসছে সেভিয়ার দম্পতি, বাট এটা আলাদা, কিন্তু এটা এর সঙ্গে মিল নেই। সেভিয়ার দম্পতি, ক্যাপ্টেন JH সেভিয়ার এবং তার স্ত্রী মিসেস সেভিয়ারের কথা বলা হয়েছে। তাহলে এর আগে শুধু মিসেস সেভিয়ার, এখানে দুজনকার কথা বলা হচ্ছে, স্বামী এবং স্ত্রী। মিসেস সেভিয়ারের প্রসঙ্গে আমরা আগেই জেনেছি। স্বামীর ইচ্ছায় বেদান্ত প্রচারের উদ্দেশ্যে সেভিয়ার দম্পতি মায়াবতী অদ্বৈত আশ্রম প্রতিষ্ঠা করেন। 1900 খ্রিস্টাব্দে মায়াবতীতে ক্যাপ্টেন সেভিয়ারের মৃত্যু হয়। অর্থাৎ এখানে আমরা তার স্বামীর সম্পর্কে জানলাম, স্ত্রীর সম্পর্কে আমরা আগেই জেনেছি। এবার আসছে মিস ম্যাকলাউড। এরপর আসছে মিস ম্যাকলাউড। মিস ম্যাকলাউডকে সম্পূর্ণ নাম মিস জোসেফাইন ম্যাকলাউড। মিস জোসেফাইন ম্যাকলাউড স্বামী বিবেকানন্দের পাশ্চাত্য দেশীয় প্রধান অনুরাগী, ভক্তাদের মধ্যে অন্যতমা। তিনি সবসময় স্বামীজিকে তার কাজে সাহায্য করতেন। তার জীবন স্বামীজির চিন্তাভাবনা ও কাজের দ্বারা বিশেষভাবে অনুপ্রাণিত ছিল। স্বামীজি তাকে জো বলে ডাকতেন। তিনি বহুবার বেলুর মঠে এসেছেন। 1949 খ্রিস্টাব্দে আমেরিকার হলিউড শহরে তার মৃত্যু হয়। তাহলে তার মৃত্যু হয় কোথায়? আমেরিকার হলিউড শহরে। মিসেস বুল, সম্পূর্ণ নাম সারা বুল, নরওয়েবাসী বিখ্যাত বেহালাবাদক মিস্টার ওলি বুলের স্ত্রী। কার স্ত্রী? মিস্টার ওলি বুলের স্ত্রী, বিখ্যাত বেহালা বাজক অর্থাৎ বেহালা বাজান, স্বামীজির শিষ্যা। অনেক চিঠিতে স্বামীজি তাকে মা বা ধীর মাতা বলে সম্বোধন করেছেন। তিনি বেলুর মঠ স্থাপনের কাজে স্বামীজিকে অনেক অর্থ সাহায্য করেছিলেন। এছাড়া অন্যান্যভাবেও তিনি এদেশে ও পাশ্চাত্যে স্বামীজিকে সাহায্য করেছিলেন। এটা গেল সম্পূর্ণ যে কটা চরিত্র আছে সেগুলো সম্পর্কে আমরা জেনে নিলাম। এবার আমরা মূল পাঠ্যে আসব। দেখো, চিঠি স্বামী বিবেকানন্দ কোথা থেকে লেখা হচ্ছে? 1897 খ্রিস্টাব্দে আলমোড়া, 29 জুলাই। কল্যাণিয়া মিস নোবেল, মিস নোবেলকে আমরা আগে জেনেছি, তাকে চিঠি লিখছেন স্বামীজি। স্টাডির একখানি চিঠি কাল পেয়েছি, তাতে জানলাম যে তুমি ভারতে আসতে এবং সবকিছু চাক্ষুষ দেখতে দৃঢ় সংকল্প, অর্থাৎ সে আসতে চাইছে ভারতে। তো সেই সম্পর্কে স্বামীজির অভিমত চেয়ে তিনি চিঠি দিয়েছেন এবং সেই সম্পর্কে তাকে সরাসরি স্বামীজি চিঠি লিখছেন। কাল তার উত্তর দিয়েছি, কিন্তু মিস মুলারের কাছ থেকে তোমার কর্মপ্রণালী সম্পর্কে যা জানতে পারলাম তাতে এই পত্রখানি আবশ্যক হয়ে পড়েছে। অর্থাৎ তোমার সম্পর্কে যা জেনেছি তোমাকে চিঠি লেখাটা ভীষণ প্রয়োজনীয় হয়ে পড়েছে। মনে হচ্ছে সরাসরি তোমাকে লেখা ভালো। তোমাকে খোলাখুলি বলছি, এখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে যে ভারতের কাজে তোমার একটা বিরাট ভবিষ্যৎ রয়েছে। ভারতের জন্য, বিশেষত ভারতের নারী সমাজের জন্য পুরুষের চেয়ে নারীর একজন প্রকৃত সিংহীর প্রয়োজন। অর্থাৎ ভারত, তার মেয়েরা, ভারতে বসবাসকারী নারীরা যেভাবে রয়েছে তাদেরকে উদ্ধার করার জন্য, তাদেরকে সঠিক পথ দেখানোর জন্য তোমার মতো একজন সিংহীর প্রয়োজন। তোমার শিক্ষা, ঐকান্তিকতা, ঐকান্তিকতা অর্থাৎ একনিষ্ঠতা, পবিত্রতা, অসীম ভালোবাসা, দৃঢ়তা, সর্বোপরি তোমার ধমনীতে প্রবাহিত কল্টিক রক্তের জন্য তুমি ঠিক সেই রূপে নারী যাকে আজ প্রয়োজন। কল্টিক বলে একটি সভ্যতার বা একটা ভাষা কেন্দ্রিক একটি সভ্যতা রয়েছে
প্রাচীন সভ্যতা সেটির কথা বলা হচ্ছে। অর্থাৎ তোমার যে দৃঢ়তা, মানসিকতা, যে জেদ, যে ঐকান্তিকতা, যে ভালোবাসা, সমস্ত কিন্তু আমাদের এমন একজন নারীর প্রয়োজন ছিল যেটি তোমার মধ্যে সমস্ত বৈশিষ্ট্য বিদ্যমান, কিন্তু বিঘ্ন আছে বহু। কিন্তু এটা তো গেল সাধারণ কথা, কিন্তু এর বাইরেও প্রচুর সমস্যা রয়েছে। এদেশের দুঃখ, কুসংস্কার, দাসত্ব প্রভৃতি কি ধরনের তা তুমি ধারণা করতে পারো না। তাহলে এদেশে যে দাসত্ব, অর্থাৎ এখানে শিক্ষা দীক্ষা মানুষ বিলাসিতা মনে করে। এদের যে দাসত্ব, এটা মানুষের কোন রকম দিন যাপন করে, মানুষের চাটুকারিতা করে, মানুষের পা টিপে, মানুষের সহায়তা করে এরা দিন যাপন করে। কুসংস্কারে বশবর্তী হয়ে মানুষ পড়াশোনা পর্যন্ত করে না। এদেশে এলে তুমি নিজেকে অর্ধ উলঙ্গ অসংখ্য নরনারীতে পরিবেষ্টিত দেখতে পাবে, যেটা সম্পূর্ণ পোশাক পরিচিত, অর্থাৎ সভ্যতার পোশাক এদের গায়ে নেই, এরা অর্ধ নগ্ন হয়ে ঘুরে বেড়াচ্ছে। এরকম নারী তুমি প্রচুর তুমি দেখতে পাবে। তাদের জাতীয় স্পর্শ সম্বন্ধে বিকট ধারণা, ভয়ই হোক বা ঘৃণাই হোক, তারা শ্বেতাঙ্গদের এড়িয়ে চলে এবং তারাও এদের খুব ঘৃণা করে। তুমি জানতে পারবে যে তুমি যেহেতু একটা শ্বেতাঙ্গ গোষ্ঠীর মধ্য থেকে আসছো, তুমি জানতে পারবে যে শ্বেতাঙ্গতে আমাদের সাধারণ মানুষ, নরনারী সবাই ঘৃণা করে, এবং একইভাবে শ্বেতাঙ্গরাও আমাদের এই কালো চামড়ার মানুষদের কিভাবে ঘৃণা করে। তুমি এদেরকে একাত্ম করতে পারা কিন্তু খুব কষ্ট হয়ে দাঁড়াবে। পক্ষান্তরে শ্বেতাঙ্গরা তোমার খামখেয়ালি মনে করবে এবং প্রতিটি গতিবিধি সন্দেহের চোখে দেখবে। শ্বেতাঙ্গরা যেহেতু তুমি ইংল্যান্ড থেকে এসেছো, সেক্ষেত্রে তোমার গতিবিধি সম্পর্কে ওরা একটা সন্দেহের চোখে দেখবে যে আমাদের কোনো ইনফরমেশন বা আমাদের কিছু এরা ক্ষতি করবে কিনা, তাই তারাও তোমার গতিবিধি কিন্তু নজর রাখবে। এছাড়া জলবায়ু অত্যন্ত গ্রীষ্মপ্রধান, অর্থাৎ তোমরা শীত প্রধান এলাকার লোক, সেখানে আরামে বসবাস করেছো, এখানে ভীষণ গ্রীষ্মপ্রধান, অর্থাৎ সবসময় গরম লেগেই থাকে। এদেশে প্রায় সব জায়গায় শীতই তোমাদের গ্রীষ্মের মতো। তোমাদের গ্রীষ্মকালে যে শীতটা পড়ে বা যে গরমটা পড়ে, আমাদের শীতকালে সেই গরমটা পড়ে। এবং দক্ষিণাঞ্চলে তো সর্বদা আগুনের হলকা জ্বলছে, অর্থাৎ দক্ষিণ ভারতে দেখবে সবসময় আগুনের একটা হলকা বই চলেছে। শহরের বাইরে কোথাও ইউরোপীয় সুখ স্বাচ্ছন্দ্যের কিছুমাত্র পাওয়ার উপায় নেই। এসব সত্ত্বেও যদি তুমি কর্মে প্রবৃত্ত হতে সাহস করো, তবে অবশ্য তোমাকে শতবার স্বাগত জানাচ্ছি। যে এই সমস্ত সমস্যাগুলো জেনে তুমি যদি সমস্ত কিছু বুঝে মনে করো যে হ্যাঁ আমি এখনো দৃঢ় প্রতিজ্ঞ আসতে, তাহলে তোমাকে আমি স্বাগত জানাচ্ছি। সর্বত্র যেমন এখানেও তেমনি আমি কেউ নই, সর্বত্র যেমন এখানেও আমি তেমনি আমি কেউ নই, তবু আমার যেটুকু প্রভাব আছে সেটুকু দিয়ে আমি তোমায় সাহায্য করব। অর্থাৎ তোমার কাজ তোমাকে নিজেকেই করতে হবে, আমি নিমিত্ত মাত্র। আমার যেটুকু প্রয়োজন বা যেটুকু পারবো আমি তোমায় সাহায্য করব, কিন্তু মূল কাজটা তোমাকেই করতে হবে। কর্মে ঝাঁপ দেওয়ার পূর্বে বিশেষভাবে চিন্তা করো, এবং কাজের পরে যদি বিফল হও কিংবা কখনো কর্মে বিরক্তি আসে, তবে আমার দিক থেকে নিশ্চয়ই জেনো যে তো আমাকে আমরণ তোমার পাশে পাবে। অর্থাৎ তুমি আসার পরও যদি তোমার মনে হয় যে তোমার কাজ করা হচ্ছে না, সুযোগ হচ্ছে না, হয়ে উঠছে না, তুমি ব্যর্থ হচ্ছ, তাহলে তুমি জানা রাখবে সেক্ষেত্রে আমাকে তুমি আজ যেভাবে সাহায্য পাচ্ছ সেইভাবেই আমাকে পাশে পাবে। তা তুমি ভারতবর্ষের জন্য কাজ করো আর নাই করো, বেদান্ত ধর্ম ত্যাগ করো আর ধরেই থাকো। মর্দ কি বাত হাতি কা দাঁত, একবার বেরোলে তার ভিতরে যায় না। অর্থাৎ আমি যেটা বলে দিলাম সেটা ফিক্সড। তুমি আমার সঙ্গে থাকো, আমার ধর্মের মধ্যে থাকো, সমাজকে সেবা করো কি না করো, আমার সহানুভূতি, আমার সমস্ত কিছু তোমার জন্য একই রকম ভাবেই থাকবে। আবার তোমাকে একটু সাবধান করা দরকার, তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। মিস মুলার কিংবা অন্য কারো প্রক্ষেপটে আশ্রয় নিলে চলবে না। অর্থাৎ তারা একটা অন্য সেক্টর, তাদের অনেক পয়সা আছে, তোমাকে কিন্তু নিজের পায়ে দাঁড়াতে হবে। এই মনোভাব এই অজ্ঞাতসারে বারবার মাথা তুলছে, চললে হবে। তার নিজের ভাবে মিস মুলার চমৎকার মহিলা, কিন্তু দুর্ভাগ্যক্রমে এই ধারণা ছেলেবেলা থেকে তার মাথায় ঢুকেছে যে তিনি আজন্ম নেত্রী আর দুনিয়াকে উলট পালট করে দিতে পারেন, টাকা ছাড়া অন্য কিছু প্রয়োজন নেই। অর্থাৎ তার মধ্যে এমন কিছু মনে হয় যে টাকা থাকলে দুনিয়া উলট পালট করে দেওয়া যায়, কিন্তু সেই মানসিকতা তোমার পক্ষে সম্ভব নয়। সেই মনোভাব থেকে অজ্ঞাতসারে বারবার মাথা তুলেছে, এবং দিন কয়েকের মধ্যে তুমি বুঝতে পারবে যে তার সঙ্গে বনিয়ে চলা প্রায় অসম্ভব। অর্থাৎ তার যে অহংকারী মানসিকতা, তার সঙ্গে বনিয়ে চলা কিন্তু রীতিমতো অসম্ভব। তার বর্তমান সংকল্প এই যে তিনি কলকাতায় একটি বাড়ি ভাড়া নেবেন তোমারও নিজের জন্য, এবং ইউরোপ ও আমেরিকা থেকে যেসব বন্ধুদের আসার সম্ভাবনা আছে তাদের জন্য তিনি ভেবেছেন যে কলকাতার বুকে একটি বাড়ি ভাড়া নেবেন এবং তার জন্য, এবং তুমিও সেই বাড়িতে থাকবে, এবং ইউরোপ থেকে যতজন আসবে সবাই ওই বাড়িতে থাকবে। এটা অবশ্য সহৃদয়তা ও অমায়িকতার পরিচয়, অর্থাৎ তার বড় মনের কিন্তু এটা পরিচয়। কিন্তু তার
মঠাধ্যক্ষ সুলভ সংকল্পটি দুটি কারণে সফল হবে না, তার রুক্ষ মেজাজ এবং অদ্ভুত অস্থির চিত্ততা। তাহলে তাকে যে মঠের আমি প্রার্থনা করব, যে তিনি মঠের হেড হবেন, কিন্তু তার এই ধরনের এই অস্থির মনস্কতা, যে হঠাৎ হঠাৎ চিন্তা ভাবনা করা এবং রুক্ষ মেজাজ অর্থাৎ হঠাৎ করে রেগে যাওয়ার প্রবণতা, এটা তার ক্ষেত্রে কিন্তু সমীচীন হবে না। কারো কারো সঙ্গে দূর থেকে বন্ধুত্ব করাই ভালো। যে নিজের পায়ে দাঁড়াতে পারে সে সবই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। যে নিজের পায়ে দাঁড়াতে পারবে সে সুষ্ঠুভাবে সবকিছুই সম্পন্ন করতে পারবে। মিসেস সেভিয়ার নারীকুলের রত্ন বিশেষ, এত ভালো এত স্নেহময়ী তিনি। সেভিয়ার দম্পতি একমাত্র ইংরেজ যারা এদেশীদের ঘৃণা করেন না, এমনকি স্টাডিকেও বাদ দেওয়া চলে না। একমাত্র সেভিয়াররাই আমার ওপর মুরব্বিয়ানা করতে এদেশে আসেননি, কিন্তু তাদের এখনো কোনো নির্দিষ্ট কার্যপ্রণালী নেই। তুমি এলে তোমার সহকর্মী রূপে তাদের পেতে পারো এবং তাতে তোমার ও তাদের উভয়েরই সুবিধা হবে। কিন্তু আসল কথা এই যে নিজের পায়ে দাঁড়াতেই হয়। বারবার একটা কথা বলছে যে অবশ্যই নিজের পায়ে দাঁড়াতে হবে। তোমার কারো পরনির্ভরশীলতা হলে চলবে না। তোমার নিজের ব্যবস্থা তোমাকে নিজে করে নিতেই হবে। তুমি ওদের সাহায্য পাবে, কিন্তু আক্ষরিক অর্থে সাহায্য পেলেও তোমরা কিন্তু সার্বজনীনভাবে কিন্তু তাদের হেল্প তুমি পেতে পারো না। আমেরিকার সংবাদে জানলাম যে আমার দুই বন্ধু মিস ম্যাকলাউড ও মিস বস্টন আমেরিকার বুল এই শরৎকালেই ভারত ভ্রমণে আসছেন। বস্টন অর্থাৎ আমেরিকা একটা শহর, সেখান থেকে ভারত ভ্রমণে আসছেন। মিস ম্যাকলাউডকে তুমি লন্ডনেই দেখেছো, সেই প্যারি ফ্যাশনের পোশাক পরিহিতা মহিলাটি। মিসেস বুলের বয়স প্রায় 50 এবং তিনি আমেরিকার আমার বিশেষ উপকারী বন্ধু ছিলেন। তার ইউরোপ হয়ে এদেশে আসছেন। সুতরাং আমার পরামর্শ এই যে তাদের সঙ্গে এলে তোমার পথের একঘেয়েমি দূর হতে পারে। তুমি তাদের সাথে যোগাযোগ করে নিতে পারো, তারা এই দেশে আসছেন ভারত ভ্রমণ করতে। তাদের সঙ্গে তুমি যদি আসো তাহলে পথের যে একঘেয়েমিটা সেটা কাটতে পারে। মিস্টার স্টাডির কাছ থেকে শেষ পর্যন্ত একখানা চিঠি পেয়ে সুখী হয়েছি, কিন্তু চিঠিটি বড় শুষ্ক ও প্রাণহীন। লন্ডনের কাজ পণ্ড হওয়ায় তিনি হতাশ হয়েছেন বলে মনে হয়। এই পর্যন্তই লেখা হয়েছে চিঠিটা। অনন্ত ভালোবাসা জানবে অর্থাৎ ভালোবাসা তোমার জন্য রইল। ইতি সদা ভাগবত পদাশ্রিত বিবেকানন্দ। সদা ভাগবত পদাশ্রিত অর্থাৎ ভগবানের পায়ে আশ্রয় লাভকারী ব্যক্তি এমন, এটাকে সদা ভগবত পদাশ্রিত বিবেকানন্দ। এটি সম্পাদিত করা হয়েছে, এটি অন্য ভাষাতে ইংরেজিতে লেখা ছিল, এটি বাংলাতে ট্রান্সলেট করা হয়েছে। এটি গেল সম্পূর্ণ চিঠি বিবেকানন্দের লেখা। পড়লাম, যেটি বুঝতে পারবেন আমাকে জিজ্ঞেস করবে, আমি খুব স্পষ্টভাবে বুঝিয়ে বললাম। এরপর আমি কিছু প্রশ্ন দেবো, তোমরা সেগুলো দাগ দিয়ে নাও। দেখো, চিঠি যে শর্ট টাইপগুলো আছে সেগুলো আমি আর নতুন করে কিছু বলছি না, শর্ট টাইপ তোমরা সবই করবে। এবার দেখো 3 নম্বরে কিছু আছে, কল্যাণী মিস নোবেল কে দেখবে। আমার দৃঢ় বিশ্বাস হয়েছে যে এখন বলতে কোন সময় দৃঢ় বিশ্বাসটি কি? একজন প্রকৃত সিংহীর প্রয়োজন। কার সম্পর্কে এই উক্তি? প্রকৃত সিংহী বলার কি কারণ? এটা তুমি ঠিক সেই রূপে নারী। তুমি কে? সেই রূপে নারী বলতে কি বোঝানো হয়েছে? এদেশে এলে তুমি নিজেকে অর্ধলঙ্গ অসংখ্য নরনারীতে পরিবেষ্টিত দেখতে পাবে। উক্তিটি কার? এমন উক্তিটি কেন করেছেন? এসব সত্ত্বেও তুমি কর্মে প্রবৃত্ত হতে সাহস করো। কার উক্তি? এসব সত্ত্বেও বলতে কি বোঝানো হয়েছে? তারপর দেখো, কিন্তু দুর্ভাগ্যক্রমে এই ধারণা ছেলেবেলা থেকেই তার মাথায় ঢুকেছে। যে কার মাথায় কোন ধারণা ঢুকেছে? আর একটা দেখো, কিন্তু তার মঠোধ্যক্ষ সুলভ সংকল্পটি দুটি কারণে কখনো সফল হবে না। কোন কোন কারণ? যারা ইউরোপ থেকে এদেশে আসছেন, সুতরাং আমার পরামর্শ এই যে তারা কারা এবং পরামর্শটা কি, এটা করবে। তারপর দেখো বড় প্রশ্ন 5 নম্বরের আমি কিছু দিচ্ছি। মিস নোবেলকে পত্র লেখার মধ্য দিয়ে বিবেকানন্দের মনোভাবের কোন দিকটি পরিস্ফুট হয়েছে? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা লিখবে। সামাজিক কোন পরিস্থিতিতে বিবেকানন্দ মিস নোবেলকে এই চিঠি লেখেন, অথবা চিঠির রচনার সামাজিক প্রেক্ষাপটটি নিজের ভাষায় লেখো, এটি করবে। এটা অনেক প্রশ্নের উত্তর। বিবেকানন্দ চিঠি রচনা মিসেস মুলার ও সেভিয়ার দম্পতির চরিত্র সম্পর্কে আলোচনা করো।
কল্যাণিয়া মিস নোবেল এর সংক্ষিপ্ত পরিচয় দাও, তাকে বিবেকানন্দ চিঠি লিখেছেন কেন, এটা করবে। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। একটা কথা দেখো, তুমি ঠিক সেই রূপে নারী যাকে আজ প্রয়োজন, তুমি ঠিক সেই রূপে নারী যাকে আর প্রয়োজন। কোন নারীর কথা এখানে বলা হয়েছে? তাকে আজ প্রয়োজন কেন, অথবা তুমি ঠিক সেই রূপে নারী, বক্তা কাকে এই কথা বলেছেন, তার কোন কোন গুণের কথা, তার কোন কোন গুণ বক্তাকে প্রভাবিত করেছে। আর একটা প্রশ্ন দেখো, কিন্তু বিঘ্নও আছে বহু, কিন্তু শব্দ প্রয়োগের কারণ কি এবং বিঘ্নগুলি কি কি, এটা খুব ভালো প্রশ্ন। এসব সত্ত্বেও যদি তুমি কর্মে প্রবৃত্ত হতে সাহস করো, কার উদ্দেশ্যে এই উক্তি, এসব সত্ত্বেও বলার কারণ কি, আর বক্তার সাংগঠনিক দূরদর্শিতার পরিচয় দাও। এই কটা প্রশ্ন তোমরা চিঠি থেকে করবে, লিখে দেখাবে, তাহলে ভালো হয়। পড়াশোনা করো, শেষ প্রান্তে আমরা চলে এসেছি, নতুন ক্লাসের একদম শেষ প্রান্তে। ভালো করে পড়াশোনা করো, আবার দেখা হবে তোমাদের সাথে। আজ এই পর্যন্তই, ভালো থেকো।